আজকের গল্প শাশ্বত। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। 2025 সেপ্টেম্বরে অনামি একটা কাগজের পাতা ফেসবুকের দৌলতে রমেনের চোখে পড়ে গেল। কুষ্টিয়ার মিরপুরে রাতের আধারে অস্থায়ী মন্দিরের দুর্গা প্রতিমা ভাঙল দুর্বৃত্তরা। রবিবার 14 সেপ্টেম্বর রাত 8টার দিকে উপজেলার এক কালী মন্দিরে এ ঘটনা ঘটে। বাবা রমেশ পালকে খবরটা শোনালো রমেন। রমেশবাবুরও জন্ম ওই গ্রামে। 1960 সালে খুব ছোট অবস্থাতেই পরিস্থিতির শিকার হয়ে রমেনবাবু বাবা মায়ের হাত ধরে চলে এসেছিলেন। বাবাও নামী মৃৎশিল্পী ছিলেন। খুব আবছা মনে আছে, যখন ওখানে থাকতেন কুষ্টিয়া সদর, খোকসা, কুমারখালী সহ বিভিন্ন উপজেলায় অনেকগুলো মণ্ডপে পুজো হতো। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ছিল। তবে শুধু দুর্গাপুজো নয়, সারাটা বছর ধরেই বাবা বিভিন্ন দেবদেবীর মূর্তি গড়তেন। ওনার খুবই নামডাক ছিল। মা সরায় পট আঁকতেন। রমেনবাবু ছোট হাতে অত্যুৎসাহী হয়ে হালকা কিছু জিনিস যোগান দিত। একসময় প্রচুর মূর্তি অতি কম দামে বা বাকিতে দিয়ে দিতে বাধ্য হতেন। অসময়ে বাড়ির সংলগ্ন জমিতে কিছু চাষ করার পরও সংসার চালানো দুরূহ হয়ে উঠেছিল। তাই পশ্চিমবাংলার কৃষ্ণনগর শহরে আসার প্রবল আগ্রহ ছিল, কারণ এই শহর মৃৎশিল্পীদের কাছে পীঠস্থান। পেটের ভাতের নিশ্চয়তা করা, সঙ্গে একমাত্র শিক্ষাকে রূপ আর প্রাধান্য দিতে জমি জমা কম দামে বিক্রি করে কৃষ্ণনগরের পুতুলপট্টির কাছে একটা ছোট মাথা গোজার ঠাঁই করে নিলেন। পুতুলপট্টিতে একটা ছাউনির ঘর নিতেই অনেক টাকা চলে গেল। পঞ্জিকা দেখে শুভ দিনে মাসের মাচা বাঁধা শুরু হলো। অন্য শিল্পীদের আয়ে ভাগ বসানোর লোককে সবাই প্রথমে একটু বাঁকা চোখেই দেখছিল, কিন্তু রমেশবাবুর অমায়িক ব্যবহারে সবার কাছে আপন হয়ে গেলেন। দুর্গা প্রতিমা গড়ার জন্য পতিতাবাড়ির পুণ্যমাটি প্রধান আবশ্যক। নতুন জায়গা, তাই পুণ্যমাটি সংগ্রহ করতে অন্য শিল্পীদের সাহায্য নিতেই হলো। মাটি পেয়েই কাজে হাত লাগালেন। ছোট্ট রমেনও সঙ্গী হয়ে হাজির। প্রথম বছর বলে একটা প্রতিমা, যেমন লক্ষ্মী, খুব তাড়াতাড়ি শেষ করতে চাইছিলেন, কারণ এরপরেই তো লক্ষ্মী পূজা শুরু হবে। না হলে শিল্পী কেমন, অন্যেরা বুঝবে কেমন করে? একচালার সন্তান সহ দুর্গা প্রতিমা সেবারে দুটো করবেন ঠিক করেছিলেন। রমেনবাবু এক মনে ঠাকুর গড়ার কাজের খুঁটিনাটির খুব আগ্রহ সহকারে দেখতেন। মাঝে আরও 20টা বছর কেটে গেছে। রমেশবাবু 15 বছর হলো গত হয়েছেন। এখানে আসার 2 বছর পর থেকে পাল পরিবার একটু হলেও সচ্ছলতার মুখ দেখেছে। রমেন পাল নামটাই একটা ব্র্যান্ড হয়ে গেছে। বিদেশেও শেষ 5টা বছর মূর্তি পাঠিয়েছেন। রমেনবাবুর কাজের শুরুটা অনেক সহজ ছিল, তবে নতুন নতুন চিন্তাধারায় মুগ্ধ হচ্ছিল সবাই। সবচেয়ে বড় গুরুমারা বিদ্যেটা ছিল চোখ আঁকার ব্যাপারে। মহালয়ার দিন যখন চোখ আঁকতেন, তখন পড়শি শিল্পীরাও নানা ছলে ভিড় জমাতেন। চোখ আঁকা সম্পূর্ণ হলে মনে হয় যেন দেবী সপরিবারে বাপের বাড়ি যাওয়ার জন্য তৈরি। আর স্বল্প আলোয় মূর্তি গড়ার স্থানটায় স্বর্গীয় পরিবেশ। রমেনের স্ত্রী উমা শাশুড়ির কাছ থেকে পটে আঁকতে শিখে নিয়েছিলেন। আরও শিখেছিলেন ছোট ছোট পুতুল গড়ার কাজ। মাঝে মধ্যে ছোট ঠাকুরগুলোতে রং করতেন। 80-র দশকের শুরুতে ওনাদের বিয়ে হয়। তখন থেকেই কলকাতায় থিম পুজোর প্রচলন শুরু হয়ে গেছে। আরও কয়েকটা বছর বাদে রমেনের কাছে বিশেষ অনুরোধ আসে, কলকাতার একটি মণ্ডপের সাজানোর পুরো দায়িত্ব নিতে হবে। 1 বছরের পুজো শেষ হতে না হতেই পরের বছরের পুজোর চিন্তাধারার শুরু। প্রথম দিকে অন্য কোনো শিল্পীর ভাবনার পথ ধরে শুধু মূর্তি করে দিতেন। ততদিনে উমা জন্ম দিয়েছে 2 কন্যার, লক্ষ্মী আর সরস্বতীর। এরপর বংশ রক্ষার চিন্তাধারায় জন্মেছে একমাত্র পুত্র গণেশ। 2 মেয়েকে পড়াশোনার ব্যাপারে কোনো খামতি রাখেননি। তারাও স্কুল কলেজে খুব নাম করেছে আর শখে পুতুল গড়ত। কোনোটাই ফেলে দেওয়ার নয়, তবে গণেশকে সবাই চোখে হারাতো। কলকাতার একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তো, কিন্তু বাবাকে সাহায্য করার আন্তরিক মন নিয়ে রাতে 1 বছরের জন্য ইন্টেরিয়ার ডিজাইনিংয়ে ডিপ্লোমা করল।
পরিবারের সবাই ছোট পুতুল মূর্তি তৈরি করতে বিশেষ পারদর্শী। প্রচুর অর্ডারি মাল তৈরি করতে হয়। রমেন পাল এখন একটা ব্র্যান্ড নেম হয়ে গেছে। তবে করোনার সময় বা তার কিছুদিন পরও ব্যাংকের জমানো টাকায় হাত পড়েছে। এছাড়া গণেশের পড়াশোনার পেছনে অনেক খরচপাতি ছিল। গণেশের থাকা বা কলকাতায় একটা আস্তানার জন্য 2 কামরার একটা ফ্ল্যাট ভাড়া নিলেন। গণেশের সাথে কথা বলে একটা বড় পুজোর দায়িত্ব নিলেন। গণেশ কলেজের পর অবশ্যই হাজির হতো। ওর মাথায় জেন জেডের চিন্তাভাবনা, চোখ ধাঁধানো কাজ করার বুদ্ধি এবং ক্ষমতা। কিন্তু মাঝে মাঝে পরীক্ষা পড়লে নিজের হাতে কাজ করার সময় পায় না। রমেনবাবু তাই গণেশেরই বয়সী একটা ছেলেকে সহকারী হিসেবে রাখলেন। নাম দিলেন কার্তিক। এতে যেন উমার সংসার পরিপূর্ণ হলো। কার্তিক সারাদিন কাজের পর একসঙ্গে খেয়ে উদ্যোক্তাদের ক্লাব ঘরের এক কোণে থাকত। উমাও মাঝে মাঝে 2 মেয়েকে নিয়ে হাজির হতেন। বিশেষ করে কলকাতার মেলাগুলোতে কৃষ্ণনগরের ঘূর্ণি মানে পুতুলপট্টির পুতুলের খুব কদর। এই সময়গুলোতে এই ফ্ল্যাটটা কতটা দরকারি তা সবাই খুব বুঝতে পেরেছিল। গণেশ পরীক্ষা নিয়ে বিশেষ ব্যস্ত হয়ে পড়ার জন্য এদিকে একটু সময় কম দিতে পারছিল। কার্তিক আস্তে আস্তে কাজে দক্ষ হয়ে উঠছিল। রমেনবাবু পুজোর 3 মাস আগে পালা করে দিন 15 অবশ্যই কৃষ্ণনগরে থাকতেন। অসমাপ্ত মূর্তিগুলোর পূর্ণাঙ্গ রূপ দিতেন। ওনার 2 একচালার দুর্গা প্রতিমা বিদেশে যেত। সে প্রতিমার চোখ মহালয়ার অনেক আগেই আঁকা হতো, কিন্তু সেই মুহূর্ত থেকে মূর্তি যেন সন্তান সহ স্বর্গের দেবী। গণেশও বাবার কাছ থেকে দেখে দেখে দুর্দান্ত মূর্তি করতে পারে, কিন্তু চোখ আঁকার সময় বাবার কথা চোখ বুজে স্মরণ করত। রমেনবাবু বা অন্য 10 জন যতই প্রশংসা করুক, গণেশ জানে শিল্পীর কারিগরির যে উচ্চতায় রমেনবাবু ছুঁয়ে ফেলেছেন সেটা হয়তোবা কারোর পক্ষেই ছোঁয়া সম্ভবপর নয়। তবু দিদিরা গণেশকে আশ্বাস দিত যে তার তৈরি মূর্তিও বিদেশে যাবে এবং সমাদর পাবে। পুজোর থিম কৃত্রিমভাবে মাথা থেকে সরিয়ে দিতে পারত না। পরীক্ষা শেষেই আবার কাজে লেগে গেছিল, আর মাথার ভেতর জমে থাকা বোঝা নামার সুযোগ এসেছিল। পুজো এসে গেল। কোনো কিছু সাজানো কোনো দিন শেষ হয় না, কিন্তু পুজো উদ্যোক্তারা উচ্ছ্বাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে রমেনবাবুর পারিশ্রমিকের ওপর আরও অনেক টাকা এবং উপহার উপঢৌকন হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে গণেশ আলাদাভাবে প্রশংসা এবং পিঠচাপড়ানি পেয়েছে। ইলেকট্রনিক মিডিয়ার লোকজনের কাছে রমেনবাবু আর গণেশের কাজের প্রশংসা করতে গিয়ে উদ্যোক্তাদের বুকের ছাতি ফুলে যাচ্ছিল। সমর্থন আসছিল বিচারক মণ্ডলী এবং হাজারো দর্শনার্থীদের কাছ থেকে। গণেশ পুজোর 4টে দিন ধরে একটা জিনিস খেয়াল করেছে, অন্য সব মণ্ডপের থেকে এখানেই ভিড় সব থেকে বেশি। সবাই ডেকোরেশন আর একটা থিমের গল্পের জন্য তৈরি মূর্তিগুলোকে নিয়ে লাখো কথা বলেছে, ছবি তুলেছে শয়ে শয়ে, কিন্তু সব শেষে ভক্তিবরে প্রণাম করেছে পুজোর জন্য রমেনবাবুর একান্তভাবে তৈরি করা ছোট একচালা মূর্তি। গণেশ বুঝেছে সবার কাছে শাশ্বতের কদর থাকেই। এবছর রাজ্য সরকারের পক্ষ থেকে আজীবন সম্মাননার কথা ঘোষণা হয়েছে। এদিকে গণেশ মা দিদিদের সাথে আলোচনা করে কৃষ্ণনগরের বাড়ি এবং কলকাতার ফ্ল্যাটে পিতলের শীটের ওপর বাবার নামে নেম প্লেট লাগিয়েছে। কাজ ফেরত রমেনবাবুর চোখে পড়লে চোখে জল নিয়ে সযত্নে তার উপর হাত বোলালেন, যেন জীবনের সর্বোচ্চ সম্মান পেলেন। সবাই হাততালি দিয়ে উঠল।